ড্রেসের সাথে ওড়নাটা খুবই মিল। দুহাত ভর্তি নীল চুড়ি, কপালে ছোট্ট করে একটা লাল টিপ, দুই কানে দুই ঝুমকা জোড়া, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, যেন গোলাপের পাপড়িকেও হার মানাবে। বাদামি কালারের চুলগুলো পুরো দমে খোলা। সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমার মনে হয় সিঁড়ি দিয়ে স্বর্গের কোনো পরী নামছে। জীবনে কখনো এমন করে কোনো মেয়ে দেখি নাই। আমি চোখের পলক সরাতে পারছি না। আমি ক্ষীণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। আপু আমার সামনে এসে একবার ডাক দিল। আমি কোনো সাড়া দিলাম না। আমি আপুর দিকে তাকিয়ে আছি। আপু আবারও ডাক দিল। এবার আমি বাস্তবে ফিরলাম। হ্যাঁ, না মানে কি? এভাবে তাকিয়ে কি দেখছিলি? না কিছু না। দেখো তো আমাকে কেমন লাগছে। অসম্ভব সুন্দর লাগছে। স্বর্গের কোনো পরীও তোমার সৌন্দর্যের কাছে হার মানবে। হয়েছে, আর বলতে হবে না, তুই একটু বেশিই বলিস। আপু, তুমি এভাবে সেজেগুজে কোনো রোগী দেখতে যাচ্ছ না বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ? কেন? এভাবে সেজেগুজে রোগী দেখতে যেতে কাউকে কখনো দেখি নাই। অনেকদিন পরে নানুর বাড়িতে যাচ্ছি, একটু সেজে গুজে যাবো না? তাই বলে এত সাজ? তুমি আমার বাইকের পিছনে বসলে আমি তো বাইক চালাতেই পারবো না। কি বললি? না কিছু না। আমার সামনে কথা বললে স্পষ্ট করে বলবি। আমি তো স্পষ্ট করেই বলছি, তুমি না শুনলে আমার কি? কথা বাদ দিয়ে সন্দেহ হয়ে যাবে, চল। হ্যাঁ চলো। আমি বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। আপু এসে আমার কাঁধে হাত রেখে পিছনে বসলো। আপুর শরীর থেকে কড়া পারফিউমের ঘ্রাণ আসছে। কি পারফিউম ইউজ করে কে জানে। ঘ্রাণটা একদম মিশ্রণ, যে কেউকে পাগল করে তুলবে। তোকে কিন্তু নীল পাঞ্জাবিতে খুব ভালো মানিয়েছে। তাই নাকি? আমি তো মনে করেছি আমাকে বোকা বোকা লাগতেছে। মোটেও না। আর শোন, নানুর বাড়িতে কিন্তু অনেক মেয়েরা আছে, বিশেষ করে আমাদের মামাতো বোন ফারিয়া আছে। ওদের সাথে মোটেও ভাব দেখিয়ে কথা বলবি না। তোকে আগেই সাবধান করে দিচ্ছি, কোনো মেয়ের সাথে আগলা পিরিতি দেখাতে যাবি না। যদি বাইসেস আমি দেখি কোনো মেয়ের সাথে কথা বলছিস, তাহলে তোকে এমন অবস্থা করব যে তুমি ভাবতেও পারবে না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুই ভেবে থাকলে তাই। এই গুন্ডি মেয়ে এমন করে কেন আমার সাথে? কি বললি? কিছু না। তুই আমার সাথে মিনমিনিয়ে কিছু বলবি না। কই মিনমিনিয়ে কি বললাম? আর শোনো, নানুর বাড়িতে তো আমি কখনো যাই নাই, কাউকে তেমন চিনিও না। কাউকে চেনার দরকার? আমার সাথে থাকবি সব সময়। তোমার সাথে থাকবো আমি ঝাড়ি খেতে? বাইকের স্পিড বাড়া। কেন বলছো? তুমি পড়ে যাবা তো। আমি পড়বো না, তুই স্পিড বাড়া। আমি স্পিড বাড়িয়ে দিলাম। বাইক শুশু করে চলতে লাগলো। আপু আমার বাঁ কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। আজ অন্যরকম একটা ফিলিংস লাগছে। আমি স্পিড আরও বাড়িয়ে দিলাম। আপু আবার তার দুই হাত আমার দুই কাঁধ শক্ত করে ধরে রেখেছে। শেষ বিকেলের রক্তিম সূর্য অস্ত যায় যায় অবস্থা। হালকা প্রবলা বাতাস, বাইক তার আপন গতিতে চলতে লাগলো। বাইক স্পিডে চলার কারণে আপুর খোলা বাদামি কালার রেশমি চুলগুলো বাতাসের শূন্যে ভেসে বেড়াচ্ছে। আমি বাইকটা সাইড করে আপুকে বললাম, চুলগুলো বেঁধে নাও, রাস্তার সব ধুলো এসে তোমার খোলা চুলে পড়তেছে। আপু বাথরুমের মতো চুলগুলো বেঁধে নিল। আবার বাইক স্টার্ট করলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হঠাৎ করে আপু বলে উঠল, বাইকের গতি কমালি কেন? সন্ধ্যা হয়ে আসছে, অ্যাক্সিডেন্ট করবো তো। না, বাইকের গতি বাড়া। আমি আবারও বাইকের গতি বাড়িয়ে দিলাম। কিন্তু যখন রাস্তার মধ্যে কোনো আইল্যান্ড পড়ে তখন আমি গাড়িটা স্লো করে পার হই। কিন্তু আপু বলতে শুরু করলো, কোনো আইল্যান্ড পড়লে গাড়িটা স্লো করিস কেন? তো আমি কি করব? গাড়িটা স্পিডে চালিয়ে আইল্যান্ডের কাছে গিয়ে ব্রেক করবি। কি বলো তুমি, মাথা খারাপ? তাহলে তো দুজনে উল্টে পড়ে মারা যাব। কিচ্ছু হবে না, আমি যা বলছি তাই করবি। আমি একমনে গাড়ি চালিয়ে যাচ্ছি। সন্ধ্যা পুরোদমে নেমে এসেছে। বাইকের স্পিড 90-এর মতো হবে। ল্যাম্পপোস্টের আলো আর অন্যান্য গাড়ির আলো হাইওয়ে রাস্তাটাকে সুন্দর করে তুলেছে। দুই পাশের গাছগুলো সেকেন্ডের ভিতর পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার বাইকের হেডলাইটের আলোয় দেখতে পেলাম সামনে একটা আইল্যান্ড। আমি গতি একটু কমিয়ে দিলাম। গতি কমাতে দেরি আপু বলতে শুরু করলো, কি হলো, গতি কমালি কেন? সামনে আইল্যান্ড দেখতেছো না? গতি এত দূর থেকে কমাস কেন? একদম আইল্যান্ডের কাছে গিয়ে কমাবি।
এই মেয়ে কি মারার প্ল্যান নিয়ে বাসা থেকে বের হইছে নাকি? কি বললি? কিছু না। আইল্যান্ডের কাছে গিয়ে হঠাৎ করে গাড়ির গতি কমালে তো দুর্ঘটনা ঘটতে পারে। কিচ্ছু হবে না, তুই স্পিড বাড়া। আমি ভয়ে ভয়ে বাইকের স্পিড বাড়ালাম। এই মেয়েরা তো সাহস কোথা থেকে আসে? আমি বাইক চালাচ্ছি, আমিও ভয় পাচ্ছি। আইল্যান্ডের কাছে গিয়ে কষিয়ে ব্রেক করবি। আমিও আপুর কথা মতো আইল্যান্ডের কাছে গিয়ে হার্ড ব্রেক কষলাম। সাথে সাথে আমার বাইকের পিছনের চাকা সামনে উঠে গেল। ততক্ষণে আপু আমার দিকে ঝুলে এসে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আমার অন্যরকম একটা অনুভূতি লাগছে, সারা শরীরে হালকা কম্পন তুলেছে। জীবনে প্রথম বাইকে কোনো মেয়ে আমাকে এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, হোক না সে বড় আপু। কিছুক্ষণের জন্য নিজেকে নিজে কোথায় যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ করে পিছনের গাড়ির হর্নের আওয়াজ শুনে বাস্তবে ফিরলাম। আমার সারা শরীর কাঁপছে। এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। আপু আমায় ছেড়ে দিয়েছে। আমি গাড়িটা একটু সাইড করে রাখলাম। আপু একটু লজ্জা পেয়ে সাইডে দাঁড়িয়ে আছে। লজ্জা পেলে আপুকে সচরাচর অসম্ভব সুন্দর লাগে। ল্যাম্পপোস্টের আলোয় আপুর লজ্জা মাখা মুখটা দেখতে খুব মায়াবী লাগছে। আমার সেদিকে কোনো ক্ষোভ নেই। এই মেয়ে সত্যি আজকে মারার প্ল্যান নিয়ে আসছিল, গুন্ডি মেয়ে একটা। আমি বুঝতে পেরেছি আপু কেন বলেছিল আইল্যান্ডের কাছে এসে হার্ট ব্রেক করার জন্য। আমার একটু লজ্জা লাগছে। লজ্জা থেকে ভয়টাই বেশি কাজ করছিল, আর সারা শরীর কাঁপছে। আর একটু হলেই তো উল্টিয়ে পড়ে যেতাম। আপুর দিকে তাকিয়ে দেখি আপু আর চোখে আমার দিকে তাকাচ্ছে। হয়তো আমার ফিলিংস বোঝার চেষ্টা করেছিল। আমার অল্প রাগ উঠে গেল। আমি আপুকে বলতে শুরু করলাম, তোমার জন্য আর একটু হলে তো আজকে কাফনের কাপড় পরতে হতো। এই ছেলে, বেশি কথা বলবি না। আমার কি দোষ? তুই এভাবে হঠাৎ করে ব্রেক করবি সেটা কি আমি জানি? তুমি নিজেই তো বললে আইল্যান্ডের কাছে এসে হার্ট ব্রেক করার জন্য। এখন বলছো তোমার কোনো দোষ নেই। এখন আমার পানির পিপাসা লেগেছে, পানি নিয়ে আসো। পানি কোথা থেকে নিয়ে আসবো? এখানে তো দোকানপাট নাই। সামনে কোনো দোকান পেলে পানি নেব। এখন চল, তা না হলে যেতে যেতে প্রায় অর্ধেক রাত হয়ে যাবে। রাতে কিন্তু আমার ভয় করে। এভাবে হলে আমি যাব না। কিভাবে? তুমি আমাকে ধরতে পারবা না। তোকে আমি কখন ধরলাম? মিথ্যা বলো কেন? পেছনের চাকা সামনে ওঠার পরে তুমি আমাকে জড়িয়ে ধরেছো। আপু একটু লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে বলতে শুরু করলো, শয়তান ছেলে, তা না হলে তো আমি তো পড়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আমাদের মাঝখানে কিছু একটা দিতে হবে। মাঝখানে কিছু একটা দিতে হবে মানে? তুই গাড়ি স্পিডে চালাবি, তোকে আমি ধরবো না, না হলে তো পড়ে যাব। তাহলে গাড়ি আমি স্পিডে চালাবো না, তুমি চালাও। এই পিচ্চি ছেলে, এখন কিন্তু সবকিছু বেশি বেশি করছিস। মেয়েরা কখনো বাইক চালায়? শয়তান কোথাকার। তুই গাড়ি স্পিডে চালাবি, আমি তোকে ধরে যাব। আমি তোর বড়, আমি যা বলবো তুই তা শুনতে হবে। তুমি বড় হলেই আমি তোমার সব কথা শুনতে হবে? তুমি মরার কথা বললে কি আমি মরতে যাব? কি? তুই আমার সাথে তর্ক করিস? কোথায় তর্ক করলাম? এই যে আমি যা বলছি তুই তা না শুনে আমার সাথে উল্টা কথা বলছিস। দেখো আপু, এই মাঝ রাস্তায় মারলে কেন? আপু বললি কেন? আমার আরো রাগ উঠে গেল। তো কি বলে ডাকবো? বউ বলে ডাকবো? একথা বলে আমি গাল আর মুখ চেপে ধরেছি। হায় হায়, রাগে মাথায় কি বলে ফেললাম। আপুর দিকে তাকিয়ে দেখি আপু একটু লজ্জা পেয়ে গেল। হয়তো সে মনে মনে এটাই চায়। শয়তান ছেলে, মুখে কোনো কিছু আটকায় না, বান্দর কোথাকার। তোর যোগ্যতা আছে আমাকে বউ করার? শত শত ছেলে আমার পিছনে ঘোরে একটা বার কথা বলার জন্য। আর বাইকে তোকে একটু ধরেছি, সে তুই মাঝ রাস্তায় বাইক রেখে বক বক শুরু করে দিয়েছিস। এখন চল, তা না হলে অনেক রাত হয়ে যাবে। তুই তো জানিস রাতে আমার খুব ভয় করে। কি? তুমি আমাকে থাপ্পড় দিবা আবার অপমান করবা? আমি যাব না। হ্যাঁ ফাজিল ছেলে, তোর বক বক শুনতে শুনতে কানটা ঝালা ফালা হয়ে গিয়েছে। তুই গেলে যাবি, না গেলে নাই। আমি এখন এখান থেকে বাসায় চলে যাব। আপু একটু সাইডে গিয়ে দাঁড়ালো। আমি বাইক থেকে একটু দূরে 2-3 মিনিট পরে আমার কাছে এসে নরম কণ্ঠে বলতে শুরু করলো, তুই কেন মাঝ রাস্তায় এরকম করছিস? চল না প্লিজ। আমি জানি তোকে থাপ্পড় মারাটা আমার ভুল হয়েছে, আর কখনো থাপ্পড় দেব না। তুই যা খুশি তাই বলে ডাকিস, তারপরও চল যাই, তা না হলে অনেক রাত হয়ে যাবে। আমি কোনো কথা বললাম না। কি হলো, কথা বলিস না কেন? তুই যাবি না? আচ্ছা ঠিক আছে, তোকে ধরাটা আমার ভুল হয়েছে।
হাত ধরবো না প্লিজ, তারপরও চল। যেন আমি তার বড়, আমাকে রিকোয়েস্ট করছে। আমি ততক্ষণে আপুর দিকে খেয়াল করলাম। কি মায়াবী চেহারা, অপরূপ সৌন্দর্য, টানা টানা দুটি চোখ, কিভাবে আমাকে রিকোয়েস্ট করে বলছে। জীবনে কখনো আপু আমাকে এভাবে বলে নাই। আপুর মায়াবী চেহারা, অপরূপ সৌন্দর্য, দুটি চোখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেললাম অজানা কোনো রাজ্যে। আপুকে দেখতে একদম পিচ্চি বাচ্চার মতো লাগছে, যেন দুনিয়ার কোনো কিছু বুঝে না। দক্ষিণে শীতল বাতাস বইছে, সেই বাতাস যেন শরীরটাকে আরও ফুরফুরা করে তুলেছে। আকাশ অন্ধকার করে কালো মেঘের খণ্ড আকাশে গুড়গুড় করছে। তার ঠিক নিচে হাইওয়ে রাস্তায় আমি আর আমার সিনিয়র খালাতো বোন আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি বিরাজ করতে লাগলো। গাড়ির হাই সিসির স্পিড দিলে মনে হয় আরও ভালো লাগবে, কিন্তু না, বেশি স্পিড দিলে দুর্ঘটনা ঘটতে পারে। সামনে তাকিয়ে দেখি একটা বড় মসজিদের সামনে একটা আইল্যান্ড। আমি আইল্যান্ডকে দেখে কষিয়ে হার্ট ব্রেক চাপলাম। সাথে সাথে পিছনের চাকা শূন্যে উঠে গেল। আপু আমাকে আরও শক্ত করে পেঁচিয়ে ধরেছে। এভাবে ধরলে তো আমি বাঁচবো না, মারা যাব। শয়তান ছেলে, এখন এভাবে ব্রেক করলি কেন? যদি পড়ে যেতাম? আমার ইচ্ছে হয়েছে। এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, পড়ার আগে তোমাকে ধরে ফেলবো। তাই? হুম। তাহলে ওই সময় এত কথা শোনালি কেন আমাকে? ওই সময় তো ভয় পেয়ে গেছিলাম। তাহলে এখন ভয় পাস নাই? তুমি এভাবে জড়িয়ে ধরে রাখলে ভয় কিসের? যে কোনো ভয়কে জয় করে বৃহত্তম পর্বতের শেষ চূড়ায় উঠে ইতিহাস রচনা করতে পারবো। বিড়বিড় করে কি বলছিস? কিছু না। তোকে না বললাম বিড়বিড় করে আমার সামনে কিছু বলবি না? আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন একটু ছাড়ো। কেন ছাড়বো কেন? নিঃশ্বাসটা একটু ফেলি। আপু লজ্জায় ছেড়ে দিয়েছে। 30 সেকেন্ড পরে বললাম, আবার জড়িয়ে ধরো। কি হলো, ধরো না কেন? এখন ধরবো কেন? গাড়ি তো আস্তে আস্তে চলতেছে। এখন গাড়ির স্পিড বাড়াবো? এই না, আস্তে আস্তে চালাবি। ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি ভয় পাই না। আমি স্পিড বাড়িয়ে দিলাম। আপু আবারও আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। আমি মনে মনে বলি, 5 মিনিট পর পর একটা করে আইল্যান্ড পড়তো তাহলে ভালোই হতো। গাড়ি আপন মনে চলতে লাগলো। আমি নিজেকে ভাসমান সাগরে ভাসাতে লাগলাম। হঠাৎ করে একটা ট্রাক খুব স্পিডে পাশ কেটে চলে যাওয়ার সময় সব ধুলো এসে আমার চোখে পড়লো। আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। আপু বলতে শুরু করলো, কি হলো? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট করবি তো, ঠিক করে চালা না। চুপ করো, এত কথা বলো কেন? আমি সামনে কোনো কিছু দেখতে পাচ্ছি না। কি বলিস? তাড়াতাড়ি গাড়ি সাইড কর, তা না হলে অ্যাক্সিডেন্ট করবি তো।